রাজনীতি বনাম প্রেমনীতি। লেখনীতে মাহারিন তৃণ। পর্ব সংখ্যা ২৬। রবিবার সকাল ১১টা। সুখমহল। ঘরোয়া ঘরোয়া আত্মীয় স্বজন আর নিজেদের লোক মিলে একদম ছোট্ট করে শেহরিন সান্নিধ্যে রিসেপশন হয়ে গিয়েছে কালকে। আহামরি জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন ছিল না, শুধু খুলশি হতে শেহরিনের বাবা, মাম্মা পরিবার আর মণিকান্তিরা এসেছিল এই বাড়িতে। এই তো, যদি এই ছোট্ট আয়োজন নিয়ে এক পশলা মূল্যমানিল্য হয়ে গিয়েছে সান্নিধ্যের সাথে শাহজাহান খান সাহেবের। কেননা শাহজাহান সাহেবের ইচ্ছে ছিল বিয়েটা সাদামাটা হলেও রিসিপ্ট অন্তত লোক সমাগমের হবে। শখের মানুষের নিমন্ত্রণ করবে, শখানেক তো লোক হবে, কিন্তু দুর্ভাগ্যবশত তার ইচ্ছেটা ইচ্ছে থেকে গিয়েছে। সান্নিধ্য কোনোভাবেই রাজি হয়নি। শোনো মাত্রই নাকচ করে দিয়েছে সে। সেই সাথে কটকাট গলায় বলেও দিয়েছে যত অনুষ্ঠান হবে সানজির ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে ঢাল পেটানোর কোনো কিছুই নেই। অতএব এসব চিন্তা বাদ দেওয়াই ভালো, কাজ হবে না। অগত্য শাহজাহান সাহেব নিজেও খানিকটা গরম মেজাজ দেখিয়ে নিজ ইচ্ছা গুটিয়ে নিয়েছে। এই ছেলের ব্যাপারে কোনো কথা বলা যাবে না আর। যা ভালো মনে করুক তাই করুক সে। আজ রবিবার, শেহর ইউনিভার্সিটি থাকলেও মিস দিয়েছে সে। বিয়ে শেষে আজকে ২ দিন মাত্র। নতুন সংসার, সবকিছু নতুন। কাল তো আত্মীয় স্বজনের মধ্যেই কেটেছে পুরোটা দিন। ধরতে গেলে নতুন সংসারের যাত্রা আজ থেকেই শুরু তার। এভাবে সব ফেলে রেখে ভার্সিটি যাওয়া বেমানান। যদিও নেতা সাহেব তাকে বারবার জিজ্ঞেস করেছিল ভার্সিটির কথা, কিন্তু নববধূ কৌশলে এড়িয়ে গিয়েছে। ল্যাব ক্লাসের ছুতো দিয়ে কোনো রকমে কাটিয়ে নিয়েছে, নয়তো এই লোক নিশ্চিত তাকে ধরে বেঁধে ভার্সিটি রেখে আসতো। ও ভাবি যান, আমাকে ভাবি বলুন আপু, নাম ধরে ডেকো প্লিজ। আরে তুমি আমার ভাবি চান হও বাচ্চা, বড় ভাইয়ের বউ না তুমি? শেহরিন শাড়ির পার ঠিক করে শান্তির দিকে ঘুরে তাকালো, ডান চোখে ভুরু উপরে তুলে বলে, ভাবি চান আবার বাচ্চা? বাচ্চা ভাবি যান তুমি আমার। এত কষ্ট করতে হবে না তোমায়, আমাকে নাম ধরে ডাকলেই হবে। গাঢ় বেগুনি রঙা শাড়ি পরিয়ে তার নববধূর দিকে এগিয়ে আসছে সানজি। মাথায় আঁচল টেনে সুন্দর করে ঘোমটা দিতে বলে, খুব শখ তাই না? ঠিক আছে, কুটনি ননদি হয়ে তোমাকে আমি ভীষণ জ্বালাতন করব। দাঁড়াও, কুটনি ননদিনী? ভীষণ কুটনি ননদিনী। আমার সাথে ঝগড়া করবে? পায়ে পা লাগিয়ে শেহরিন ঘোমটার মাথা সানজির দিকে ঘুরিয়ে তাকায় ফ্যালফ্যাল দৃষ্টিতে। কিন্তু আমি তো ঝগড়া পারি না, কান্না পায়। জীবনে কখনো ঝগড়া করনি? কার সাথে করব, মানুষই তো নেই। আর সবচেয়ে বড় কথা, যেখানে অভিমানটাই ঠিকঠাক করতে পারিনি আজ অব্দি, সেখানে আর ঝগড়া করব কিভাবে? সানজি শেরিনের গালটা দুহাতে হাত বুলিয়ে দেয়, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ভাবুক দৃষ্টিতে ফেলে বলে, একটা উপায় আছে। ঝগড়া ট্রেনিং নিবে তুমি? কিভাবে? ভাইয়ের সাথে ঝগড়া করে? ভাইয়ের সাথে? হ্যাঁ, এদিক সেদিক হলেই ফুল স্পিডে ঝগড়া শুরু করে দিবে। এতে তোমার ধীরে ধীরে এক্সপিরিয়েশন হয়ে যাবে। হুম, নেতা সাহেবের সঙ্গে ঝগড়া, তাও আমি? উনি একটা ধমক দিলে আমার মুখ দিয়ে কথা বের হবে না, চোখ দিয়ে পানি পড়তে শুরু হবে। সানজি দীর্ঘশ্বাস ফেলে হাত ছাড়িয়ে নিয়ে গলা ধরে নিল, নীরস গলায় বলে, হয়েছে, বুঝতে পেরেছি। কুটুননদিনী হওয়া না হলো আমার। ঝগড়ায় টক্কর না দিলে কি জমে নাকি? ভাবি জান আমার আগেই স্যারেন্ডার। ঠিক আছে চলুন এখন নিচে যাই। তুমিও আজকে ভার্সিটি মিস? আপনার জন্য দিলাম। এ বাসে আমি আর ভাইয়া ছাড়া তো আপনার সব মানুষ অচেনা, তাই যেন আনকমফোর্টেবল ফিল না হয়, তাই থেকে গেলাম। শেহরিন নীরব হাসে সানজির কথা শুনে, নির্বিশেষ চাহনিতে তাকিয়ে ভাবতে থাকে। মনে হচ্ছে তার ভাই বোনের অভাবটা আল্লাহ কোনোভাবে পূরণ করে দিচ্ছে হয়তো এইভাবেই। এই অল্প সময়ের মাঝে সারফাজ ভাইকে যতটুকু দেখেছে অসাধারণ লেগেছে তার। খুবই আন্তরিক তার প্রতি, ভাইয়ের বউ হিসাবে নয়, কেমন জানি ছোট বোনের ন্যায় আদর করে অসম্ভব ভাবে। আর এদিকে সানজি আপু, তার কথা তো এখন বলে শেষ করা যাবে না। এই বাচ্চা ভাবি যান, কি ভাবছো? চলো নিচে যেতে হবে তো। শেহরিনের ভাবনা সুতো ছিঁড়ে গেল, স্বতঃস্ফুট কণ্ঠে আওড়ালো, চলো। কিচেনে বেশি রান্নার তোড়জোড় শুরু হয়েছে সকাল থেকেই। সুখনিবাসে আত্মীয় স্বজন আজ দুপুরে মহাভোজন শেষ করে যে যার মতো বিদায় নিবে। কালকেই সবার যার কথা ছিল, কিন্তু এবারই সদস্যদের অনুরোধে সবাই থেকে গিয়েছে। বিয়ে বাজে এরকমই অনুষ্ঠান হোক, উপলক্ষ তো সবাই আসা যাওয়া থাকা চাই। এছাড়াও বিশেষ দরকার হলো কারো বাসায় কারো পা পড়ে না দেখে জবরদস্তি করেই থেকে যাওয়া তাদের।
ড্রয়িং রুমে বসে কাজিন মহলের আড্ডার আসর, হই হুল্লোড়ে সবাই হাসাহাসি চলছে বেশ। অন্যদিকে এই আসরের মূল কাণ্ডারি বেবি মানিক, তার দুষ্টুমিতে প্রত্যেকে হয়ে উঠেছে নাজেহাল। এই মুহূর্তের জন্য স্থির হয়ে নাই খেলার সঙ্গী বা মানুষ পাই না সে। আজ যখন পেয়েছে ছন্ন ছাড়া লাফিয়ে বেড়াচ্ছে চারপাশটা। তাকে দেখে উপস্থিত সবাই এখন অক্ষরে অক্ষরে বুঝতে পারছে, তাকে দেখে সবাই অক্ষরে অক্ষরে বুঝতে পারছে এই নামটা তাকে বিশেষভাবে দেওয়া হয়েছে, একদম পারফেক্ট ম্যাচ করেছে তার সাথে। চলতে থাকা হই হুল্লোড়ের মাঝে সিঁড়ি হতে বেগুনি রঙা শাড়ি পরা নতুন বউ নামতে দেখে সবাই একসাথে ফিরে তাকায়। এক সেকেন্ড নীরবতা শেষে একসঙ্গে হইচই করে বলে ওঠে, নেতা সাহেবার আগমন, শুভেচ্ছা স্বাগত। নেতা সাহেবার আগমন, লাল গোলাপের সম্ভাষণ। অবশেষে মিসেস সানিদ ও শাহজাহান খান এসে পৌঁছেছেন আমাদের মাঝে। হুররে! অদ্ভুত স্লোগান শুনে শেহরিন লজ্জায় কুঁকড়ে যায়। সানজির হাত চেপে ধরে সে অসহায় দৃষ্টিতে তাকাতেই সানজির গলার স্বর বাড়িয়ে বলে, থামো থামো তোমরা, আমাদের ভাবিজান লজ্জা পাচ্ছে তো। এভাবে তাকে হাটের মাঝে ঘাটে লজ্জা দেওয়াটা মোটেও ঠিক হচ্ছে না। আরে লজ্জা কি হবে আপি, ভাইয়ের অর্ধাঙ্গিনী সে। এসব রাজনীতির স্লোগান তো তার জন্য প্রযোজ্য। আমাদের ভাবিজান রাজনীতির ধারে ঘাসে নেই। সে অপছন্দ করে ভীষণভাবে রাজনীতি। সিরিয়াসলি? হ্যাঁ। ও মাই গড, কি শুনছি আমরা! রাজনীতিবিদদের বউ রাজনীতি পছন্দ করেন এমনটা হয়? কি হয় কি না হয় জানি না, না হলে ধরে নে শেহরিনের দিক দিয়ে শুরু। তাহলে এত কিছু হলো কি করে? সানজি শেহরিনকে কিচেনের দিকে নিয়ে যেতে যেতে চোখ মেরে শুধু ভালোবাসা দিয়ে। ওহো, এই ব্যাপার। একই সঙ্গে রসিয়ে রসিয়ে পুনরাবৃত্তি হলো শেহরিন লজ্জা দিতে। সবাই তৈরি হলো। বেবি মানিক কারো কথার আগামাতা বুঝতে না পেরে সোফার ওপর দাঁড়িয়ে দুহাত কোমর রেখে বলে, তোমরা আমার ইয়োপানিকে কি বলছো? তোমার ইয়োপানি আর ইয়োসানির ভালোবাসার ছন্দ তৈরি করছি। ছন্দ কি? এই বেটা ক্লাস 3-তে পড়ে ছন্দর মানে বুঝিস না? ও তো পড়াই পারে না, কানে ধরে দাঁড়িয়ে থাকে শুধু। ক্লাসে সব শেষ রোল তার, আর সেটা ওরই 37। নিজ খালামণির হতে অপমানমূলক কথা শুনে তাসিন কপাল কুঁচকায়, থমথম গলায় বলে, বাবাকে কিন্তু বলে দিব। সত্যি কথাই বলেছি। কে বলেছে তোমাকে? তার মামুনি। মামুনির কথা শুনে বেবি মানিক কপাল দ্রুত ভাঁজ করে সোফার উপর বসে মাথা ঠেলিয়ে, আমি পড়াশোনা করব না, বিয়ে করব। কাকে? ইয়োপানিকে। তুই জীবনেও ভালো হবি না বেবি মানিক, তুমি তো পচা খালামণি। দাঁড়া, তোর মামুনিকে বলে দিচ্ছি। না না, তুমি একটু ভালো। চিংড়ি মাছের মালাইকারি সুগ্রান ছড়িয়ে কিচেন জুড়ে নারকেল দুধ কাজু বাটা দিয়ে নাড়ছে তিথি। ড্রয়িংয়ে যেমন বাচ্চা কাচাদের মেলা বসেছে, তেমনি এখানে নানা রকম বাড়ির সব মহিলা সদস্যের আসর বসেছে। সবাই টুকটাক কাজের ফাঁকে গল্প চড়েছে। সানজি শেহরিন কে কিচেনে নিয়ে আসে স্বর্ণপণে। প্রবেশ করা মাত্রই উচ্ছ্বাসে কণ্ঠে, আম্মা, তোমার ছোট বৌমাকে নিয়ে এলাম তোমার অফিসে। কি ইন্টারভিউ নিবে নাকি? নাও। কাজরত অবস্থায় একযোগে পিছু ফিরে চায় সানজির কথায়। নতুন বউকে রান্নাঘরে পা রাখতেই মিসেস নীলুফা হেসে বললেন, ইন্টারভিউ তো নিবই, নয়তো চাকরি কনফার্ম হবে কি করে? সেজন্যই তো নিয়ে এলাম, যাচাই বাছাই করে দেখো। তিথি যত সামান্য হেসে চুলার আঁচ কমিয়ে নিরেট স্বরে বলে, যাচাই বাছাই মনে হয় না খুব একটা প্রয়োজন হবে। কেন কেন? শেহরিন তো বোধহয় রান্না করেনি কখনো, আর যে রান্না জানে না তাকে যাচাই বাছাই করবে কিভাবে? মিসেস নাজনিম চুপচাপ নিজ কাজে মগ্ন, কোনো প্রকার টুশব্দ করেনি মুখ থেকে। তবে রান্নার বিষয়টা তার অবগত ছিল না। ভেবেছিল হয়তো তার ছোট বৌমা রান্না জানে, কিন্তু তিথির কথা শোনা মাত্রই তার মুখ হঠাৎ কালো মেঘের ছায়া ভর করলো। আরে না, করতে পারে, হয়তো রান্নায় তখন প্রয়োজন পড়েনি তাই করেনি, কিন্তু এখন তো প্রয়োজন আছে। প্রত্যেক মেয়ে শ্বশুরালে এসে রান্না করতে হয়। কি শেহরিন রান্না শিখবে তো? চাচিমণির প্রশ্নে শেহরিন নিচু চোখে তাকিয়ে মাথা নেড়ে সায় জানায়। সে রান্না শিখতে চায়, নিজ হাতে রান্না করতে চায়, কিন্তু শেখানোর মানুষের অভাব তাকে সবসময় এই গুণ অর্জন থেকে পিছিয়ে রেখেছে। কাজু বুয়াকে তার ভীষণ মনে পড়ে। বুয়ার কাছে আরো কিছুদিন থাকলে রান্নাটা সে সত্যি শিখে নিতে পারতো। কখনো রান্না করেছো? জি। কি কি রান্না করেছো? শেহরিন শুকনো ঢোক গিলে তার সাদামাটা রান্নার আইটেমগুলো
দক্ষ মানুষের মতোই উচ্চারণ করতে ভীষণ লজ্জা পায়, তবুও সত্যিটা সহজ মতে স্বীকারোক্তি করে। ভাত, ডিম ভাজি, ডাল। নাজনীন বেগম আইটেমগুলো শুনে কাজ ছেড়ে এক পলক তাকায় শেহরিনের দিকে। সানজি ছোট মামি হেসে বলে, এগুলো তো ছেলে মানুষ পারে, ব্যাচেলারদের খাবার। মাছ মাংস পারো না? জি, মাছ রান্না করেছিলাম একবার। কি মাছ? কই মাছ। বাপরে, সরাসরি কই মাছ? একাই করেছিলে নাকি কেউ হেল্প করেছিল? জি করেছিল। তাই তো বলি। তিথির ঠোঁটে হাসি বিস্তার। তাহলে তো দেখছি রান্না শিখিয়েছো, বেশ সময় লাগবে তোমার। সবশেষে বড় কথা, শিখবে বা কখন? ভার্সিটি সামলে সংসার এত সহজ না। অল্প অল্প করে শিখবে ভাবি, ইচ্ছে শক্তি থাকলে সব সম্ভব। আমাদের ছোট ভাবি ঠিক পারবে। হ্যাঁ, তুমি শ্বশুরবাড়ি যাও, তখন শুনবো এই কথা। আরে হয়েছে হয়েছে, নতুন নতুন শ্বশুরবাড়ি অনেকেই আনাড়ি হয়ে আসে। তানিশার কথাই বলি, মেয়ে আমার দুধে ভাত খেত না, হাত দিয়ে ভাত খেত না। শেহরিন তাও ব্যাচেলার রান্না জানে, আমার মেয়ে তাও জানতো না। কিন্তু এখন দেখো সব শিখে ফেলেছে। সময়ের সাথে সবাই নিজেকে গুছিয়ে নেয়, শুধু একটু প্রচেষ্টার প্রয়োজন। ঠিক বলেছেন আপা। মিসেস নীলুফা সানজির বড় মামির কথায় সমর্থ জানালেন। জায়ের দিকে তাকিয়ে আগ্রহ নিয়ে শুধালেন, ভাবি আপনি চুপ হয়ে আছেন কেন? আপনি কিছু জিজ্ঞেস করছেন আপনার ছোট বৌমাকে? তোমরা তো বলছোই, আমি আর কি বলবো, শুনছি তো। তবু শাশুড়ি আপনি, আপনি জিজ্ঞেস না করলে কেমন? বৌমা তো আমার রান্না জানে না। জানলে তো কিছু একটা জিজ্ঞেস করতাম। রান্না জানে না? শিখবে তুমি আম্মা। দেখি আসো তো। শেহরিন টেনে শাশুড়ি মায়ের কাছে গিয়ে দাঁড় করায় সানজি। মিসেস নানজিম বেগম মুখোমুখি হয়ে শেহরিন ডান হাতটা নিয়ে হাতে তুলে দিয়ে বলে, ভাইয়ের কাজটা আমি করে দিচ্ছি। এই যে তোমার হাতে তুলে দিলাম তোমার ছোট বৌমাকে। তুমি তোমার বৌমাকে আদর নিয়ে যত্ন নিয়ে শিখিয়ে দিবে না? ঠিক যেমনটা আমার বড় ভাবিজানের ক্ষেত্রে করেছ। শাশুড়ি মায়ের হাতে স্পর্শ পেতে শেহরিনের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বেয়ে গেল। একরাশ জড়তার ভয় তার ঘাড়ে এসে যেন ভর করলো। মাথা নিচু করে সে চুপচাপ নিজের ভেতরে বয়ে যাওয়া ঝড় হওয়ার প্রতিরোধ করার চেষ্টা চালিয়ে গেল। মিসেস নাজনীন নিজেও কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। এভাবে তার হাতে তুলে দিতে পারে সে কিছু করতে পারে, ভাবতেও পারে না। কোনো রকমে দেনমোনা কাটিয়ে ধীর কণ্ঠে জবাব দিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, এত ভাবতে হবে না, শিখাবো। শাশুড়ি হিসেবে তুমি দেখছি পাশ করে ফেলেছো নাজনীন। আমার ছেলের বউয়ের কাছে আমরা যে কেমন হব কে জানে। আজকাল বউদের যে ডিমান্ড। তবে যাই বলুন আপা, দুই বৌমাই বেশ লক্ষ্মী হয়েছে আপনার, কপাল ভালো। মিসেস নাজনীন মুখে জোরপূর্বক হাসে। তিথিও তার কাজে মনোযোগী। সানহিদের প্রিয় খাবার কি জানো? শেহরিন সেদিকে মুখ বেঁকিয়ে তিথির প্রশ্নে। নেতা সাহেবের প্রিয় খাবারের কথা শুনতেই বিবর্ণ চাহনি তার। এটা তো তার জানা নেই তিনি তার কি প্রয়োজনীয় প্রিয় খাবার। সেরকম করে তো প্রিয় অপ্রিয় বিষয়গুলো খুব একটা কথা বলা হয়নি তাদের। জানে না, জানা হয়নি। মাত্র বিয়ে হয়েছে, এত তাড়াতাড়ি জানবে কিভাবে? ধীরে ধীরে জানবে। মাত্র বিয়ে হলে কি, সম্পর্ক তো বেশ আগে থেকে ছিল, জানার তো কথা। খুব বেশি দিনের সম্পর্ক নয় ভাবি, এর মধ্যে ঝড়ঝাপটে গিয়েছে অনেক। যাই হোক ওসব বাদ দাও। ছোট ভাবি যান শুনুন, আমার ভাই সাহেব সাদা পোলাও আর ঝাল রোস্ট খেতে খুব পাগল। আজকে সেটাই রান্না করা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখলাম, আপনি ভবিষ্যতে এটা ট্রাই করে খাইয়েন। আমার ভাইয়ের মন জুগিয়ে নিতে পারেন অনায়াসে। তবে হ্যাঁ, সে কিন্তু মিষ্টি খায় না, কোনো প্রকার মিষ্টির ধারে ঘেঁষে না সে, এটা মাথায় রাখবেন। শেহরিন ঠোঁট প্রসারিত করে ক্ষীণ হাসে। হেসে সানজির কথা শুনে শেহরিনের তাহাতে নেতা সাহেব তাহলে সাদা পোলাও আর ঝাল রোস্ট পছন্দ করে, বা তাহলে তো এই দুটো শিখতেই হচ্ছে তাকে। যেভাবে হোক খুব দ্রুত শিখে ফেলবে। তাহলে শুভ সূচনা স্বামীর পছন্দের খাবার দিয়ে হোক। মানে মানে এখন তো ঝাল রোস্ট করা হবে, সেগুলো শুধু শেহরিনই না হয় করুক। হাজার হোক স্বামীর পছন্দের খাবার বলে কথা, তাতে বইয়ের স্পর্শ থাকবে না, তা কখনো হয়? কথাটি শুনে আত্মা চমকে ওঠে শেহরিনের। মুখে হাসি উবে যায় মুহূর্তেই। কি করবি? কি বলছে চাচিমণি? শুভ সূচনা তাকে দিয়ে মানে কি? সে তো রোস্ট কখনো রান্নাই করেনি, জানে না। মানে একদমই জানে না। সে তো রোস্ট রান্না জানেই না। আদৌ কি কি মশলা লাগে, কিভাবে করতে হয়, কিচ্ছু জানে না। শেনের ভয়ের তো মুখের চাহনি দেখে হেসে ফেলে মিসেস নীলুফা। থুতনিতে হাত রেখে জোরালো গলায় বললেন, ওরে বোকা মেয়ে, এত ভয় পেতে হবে না।
শুভ সূচনা বলতে শুধু পেঁয়াজ বেরেস্তাটুকু করলেই হবে, এতটুকুই যথেষ্ট কি পারবে না? আতার পানি আসে শেহরিনের, শুকিয়ে যাওয়া ঠোঁট ভিজিয়ে, জি পারবো। ভেরি গুড, এতেই যে যার জন্য আজকের জন্য অনেক। অবশেষে সবাই মিলে শেহরিনের পেঁয়াজ বেরেস্তা করা দেখে আগ্রহী নিয়ে চুলায় প্যান দিয়ে কিছুটা গরম করে নিতেই শেহরিন তার কাপা হাতে বল থেকে খানিকটা পেঁয়াজ তুলে নেয়। মৃদু গরম তেলে পেঁয়াজ ছেড়ে দিল, নাড়তে শুরু করে সে। পেঁয়াজ বেরেস্তা সহ সকল ভাজাভুজি সম্পন্ন করে তেলটা ভালো মতো গরম করে নেয়। তারপর চুলায় আঁচ কমিয়ে নেড়ে মাঝারি আঁচে রেখে নাড়াচাড়া করে। দেখো পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে আসছে, একদম গাঢ় বাদামি করবে না মোটেও, হালকা বাদামি হওয়ার পর্যন্তই ধীরে ধীরে চুলায় আঁচ লো করে আসতে হবে। জি। তারপর আপনা আপনি সেই তেল গরমে পেঁয়াজ বেরেস্তা ধীরে ধীরে সুন্দর একটি কালারে আসে, পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এরপর পুড়ে গেলে কিন্তু তেতো লাগে, পুরো স্বাদটা নষ্ট হয়ে যায়। শেহরিন চাচিমণির কথা শুনে সেই অনুযায়ী কাজ করতে থাকে, যদিও ভেতরে ভয়ে কাঁপছে সে। এতগুলো মানুষের সামনে যদি উল্টাপাল্টা কিছু হয়, যদি না পারে, ভয়ে তার গা দিয়ে ঘাম ঝরে যাচ্ছে, কপাল ভিজে উঠেছে। এমনিতেই এতটা আতঙ্ক কাজ করছে, তার উপর আবার শাড়ি, মনে হচ্ছে না সে গোসল ছেড়ে এসেছে। হয়েছে এবার নামিয়ে ফেলো, বা সুন্দর হয়েছে, এভাবেই শিখে যাবে। শুধু প্রয়োজন একটু ইনস্ট্রাকশনের। বেরেস্তা হালকা একটু নিচু দিয়ে চামচ দিয়ে নেড়ে রাখলো, তাহলে অনেকটাই সময় ঝুরে ঝুরে লাগে। জি ধন্যবাদ চাচিমণি। শেহরিনের ঘামক্ত চেহারায় কিছুটা ঠান্ডা হাওয়া এসে লাগে যেন। ছোটোখাটো একটা পরীক্ষা কোনো মতে টেনে টুনে পাশ করেছে। ধরতে গেলে দেখেই পাশ থেকে চাচামণি বলে দিয়েছে বেরেস্তা একদম পারফেক্ট, সক্ষম হতে পেরেছো তুমি। আচ্ছা সামচি, ওকে নিয়ে যাও এখন। প্রাথমিকভাবে হাতে খড়ি হয়েছে আজকে, এখন থেকে ধীরে ধীরে ভাবিকে ওকে শিখিয়ে নিবে, তাহলেই হবে। মেয়েটা ঘেমে গিয়েছে, যাও রেস্ট নাও। ভাবি তো শেখাবেই, ঠিক আছে, কিন্তু ভাবি মা না থাকলে বা না ডাকলে বৌমা ডাকাডাকি তো শুরু করতে হবে। তিথি যেমন আম্মা বলে ডাকে, তুমিও তাই ডাকবে, কেমন? আচ্ছা এখন ডাকো দেখি। সেন খানিকটা দ্বিধাগ্রস্তের মাঝে পড়ে যায়। মামনিকে হারানোর আজ 7 থেকে 8 বছর হয়ে গেল। এর মাঝে সে একাই একাই যা মামনিকে ডেকেছে, সবার আড়ালে নিজ কক্ষে, লোকসমাগমে বাহিরে, কখনো ডাকার উচ্চারণ হয়নি তার সকলের সামনে। অনেকটা সময়ের ব্যবধানে তৈরি হয়েছে আজ হুট করে কেন জানি মা ডাকতে তার ভীষণ কঠিন লাগে, উচ্চারণ করতে কষ্ট হয় তার, গলা যেন জমে আসে, চোখের কোণে জল জমে আসে। সানজি সেনের জড়তার মুখটা দেখে হয়তো কিছুটা আন্দাজ করে সবাইকে কাটিয়ে সেনকে নিয়ে যেতেই সব আজকেই হলে হবে চাচিমণি, মেয়েটাকে একটু সময় দাও, ডাক থেকে রান্না সব শিখে ফেলবে, একসাথে এত চাপ দিও না তোমরা আমার বাচ্চা মেয়েটাকে। আচ্ছা আচ্ছা নিয়ে যাবো কে। ও হ্যাঁ, আজ দুপুরের খাবার পরিবেশন কিন্তু বৌমাকেই করতে হবে, এটা ঠিক করতে পারবে তো? এতে কোনো সমস্যা নেই তো? তখন দুটো। শেহরিনকে পরখ করে নিয়ে ফোনটা হাতে নেয়। বাবার লাঞ্চের সময় এখন, বিরতি আছে। মানুষটা কালকে চট্টগ্রাম থেকে ঢাকা ব্যাক করেছে। এতদিনের জমানো কাজ, অফিস মিটিং সব মেয়ের জন্য আটকে পড়েছিল, এখন নিশ্চিত দম ফেলানোর সুযোগটুকু পাচ্ছে না। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? জি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। লাঞ্চে এসেছো বাবা? বাসায় যাইনি আজকে মা, অফিসেই করেছি, কাজের প্রেশার হয়ে গিয়েছে অনেক, তাই না? রেজন সাহেব আলতো এসে বলে, একটু অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে বাবা, এখন তো তুমি নিজের শরীরের দিকেও তাকাতে পারছো না। না রে মা, সেরকম কিছু না, এত চিন্তা করতে হবে না, বাবা একদম ঠিক আছে। তোমার খবর বলো, সব ঠিকঠাক? জি সব ঠিকঠাক। সানিধ্য কোথায়? উনি কাজে আছেন, সম্ভবত রাতে ঢাকা যাবেন। ও আচ্ছা, পার্লামেন্ট অধিবেশনে যোগ দিবে? রেজন সাহেব খাবার খেতে খেতে মেয়ের কণ্ঠে বিচরণ করা পর্যবেক্ষণ করে, অতঃপর স্নেহমাখা কণ্ঠে বলে, কোনো সমস্যা ফিল করলে বলতে পারো মা, আমি শুনতে রাজি। শিরিনের মুখে প্রদীপ শিখানে আলো জ্বেলে ওঠে। সে জানতো বাবা ঠিক বুঝতে পারবে সে কিছু একটা সংশয়ে ভুগছে, এমন নয় সে শুধু সমস্যায় আছে। বাবা ফোন দেয়, একটা পুরো দিন অন্তত 2 বার হলে বাবার সাথে কথা হয় তার, কিন্তু মেয়েটাকে বুঝে নেওয়ার ক্ষমতা তার বাবার রয়েছে, কেমন কেমন সব ঠিক বুঝে নেয়।
শিরিনের কাছে মাঝে মাঝে মনে হয় সৃষ্টিকর্তা হয়তো বাবা মেয়ের মধ্যে আলাদা আধ্যাত্মিক শক্তি দান করেছে, যে শক্তি আর অন্য কারো মাঝে নেই। বাবা, জিমা, আমি একটু সমস্যায় পড়েছি। জি, কি সমস্যা? শেহরিন বুকের ওপর বাঁ হাত রাখে লম্বা একটা শ্বাস টেনে নিয়ে বলে, বাবা, আমার মুখ দিয়ে মা, আম্মা, মামুনি এই ডাকগুলো জোরালোভাবে বের হয় না। মানে আমি জোরে সবার সামনে উচ্চারণ করতে পারি না। ধরো কেউ ডাকতে বললো, আমি চাচ্ছি কিন্তু পারছি না, কেন জানি মুখের অনুভব হয় অন্য কিছু। রেজন সাহেবের খাওয়া থেমে যায় মুহূর্তে, কোনো মতে গলায় নেমে দেয় খাবারটুকু। মেয়ের সমস্যা শুনে তার বুকে সূক্ষ্ম ক্ষণে ব্যথা শুরু হয়। দিদি স্থির হয়ে যায়। মেয়ে তার জানে না এই কথাটার ওজন কতটা ভারী। সে ভাবে ভাবে সমস্যার উত্থান পাথান করতে, কিন্তু রেজন সাহেব সে তো জানেন এর পিছনে কতটা ব্যথা লুকিয়ে। একটা নিষ্পাপ বাচ্চার মা হারানোর পর কখনো এই ডাকটা উচ্চারণ করা হয়নি। মা ডাকার জন্য যে মধুর্যতা, সেটা হারিয়ে ফেলেছে ছোট্টবেলাতেই। এ ডাকের বেলায় তার মুখ ভারী হয়ে ওঠে। কতটা সহজে বলে এই বলাটা সম্ভব হয় না, সেখানে তার চারপাশে সবাই মা ডাকে মুখরিত করে তোলে, অথচ সে পারছে না। বাবা, শুনতে পাচ্ছ? জি, শুনতে পেয়েছি আম্মু। রেজন সাহেব তার চোখের পানি লুকিয়ে নিজেকে ধাতস্থ করে নেয়। জড়িয়ে আসা কণ্ঠ ঠেলে অস্ফুট কণ্ঠে বলে, তুমি কি তোমার শাশুড়ি মায়ের কথা বলছো? হ্যাঁ, আজকে সবাই বলেছে ডাকতে, কিন্তু আমি পারিনি। ও, কিন্তু ডাকতে তো হবে মা। আমি নিজেও চাই ডাকতে বাবা। নেতা সাহেব, সানজি আপু, ওনারা সবাই আম্মা বলে ডাকে, আমিও আম্মা বলেই ডাকতে চাই। তুমি মামুনি ডেকে অভ্যস্ত, আমার ডাকটা কঠিন লেগে যাবে না? না বাবা, আমার কাছে কঠিন হচ্ছে ডাক দেওয়াটা, যেভাবে কাটিয়ে উঠতে পারছি না নিজেকে। তোমার এক্ষেত্রে একটু সময় লাগবে মা, তবে একটা কাজ করতে পারো, তুমি নিজের ঘরে একা একা ডাকার প্র্যাকটিস করতে পারো। ধরো মিররের সামনে দাঁড়িয়ে নিজের সমস্ত জড়তা কাটিয়ে দিচ্ছ, মুখ হালকা করছো। সবার সামনে নার্ভাস হয়ে পড়ি বাবা। তোমার কাছে ডাকটা যখন সহজ হয়ে যাবে, তখন আর নার্ভাস লাগবে না, নিজে নিজে প্র্যাকটিস করা লাগবে। এটা সলভ করা তোমার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে। তুমি কি সেটা চাও? না, চাই না। আমি চাই সুন্দরভাবে ডাকতে, সবাই যেভাবে মাকে ডাকে। রেজন সাহেব মলিন হাসলেন, ধীর কণ্ঠে বললেন, তুমিও পারবে, শুধু একটু প্র্যাকটিস। আচ্ছা ঠিক আছে, আজকের মধ্যে এই জড়তা কাটিয়ে ফেলবো, কালকে সবার সামনে ডাকবো। ভেরি গুড মাই প্রিন্সেস, থ্যাংক ইউ। টুকিটাকি কথা সেরে শিরিন ফোন রেখে দেয়। শুভ্র চাদরের বিছানার মাঝে সে শুয়ে পড়ে। হাতে থাকা ফোনটায় দৃষ্টি রেখে গ্যালারি ঘেটে বের করে তার মামুনিকে। একধানে কিছুক্ষণ তাকিয়ে থাকে হাস্যজল সেই রমণীর দিকে। মামুনি, জানো আমি একটা নতুন মা পেয়েছি, কিন্তু আমি তাকে মা ডাকতে পারছি না। তুমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আর ডাক আসেনি আমার, বোধ হয় সেই সংকোচে। কিন্তু মামুনি, আমি তাকে মা ডাকতে চাই, একটুখানি মায়ের আদর পেতে চাই। আমি খুব করে চাই মায়ের গায়ের সেই বিশেষ গ্রান্টি অনুভব করতে। মামুনি, আমি যদি ভালো মেয়ে হয়ে চলি, তাহলে আমাকে সে মায়ের মতোই ভালোবাসবে না বলো? আমি রান্না যেভাবে হোক শিখে নিব, সব কাজ শিখে নিব। আমি শুধু একটু ভালোবাসা চাই। তুমি প্লিজ আমার জন্য একটু দোয়া করো, আমি যেন সব কিছু স্বাভাবিকভাবে নিতে পারি, সব মানিয়ে চলতে পারি। তবে ভেবো না মা, নতুন মা পেয়ে আমি তোমাকে ভুলে যাব। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি সবসময় আমার অন্তরে থেকে যাবে। জানো মামুনি, পৃথিবীতে তোমার অভাব অপূরণীয়। তোমাকে যারা এভাবে চলে যাও বা আমাদের ছেড়ে যাও, যে কষ্ট হয় বলে বোঝাতে পারবো না। প্রতিটি ক্ষেত্রে তোমাদের প্রয়োজন হয় ভীষণ করে। এক বাবার আর কত করবে বলো? বাবার সত্তা হতে বের হয়ে এসে মায়ের সত্তা বহন করে নিজের কাজ ফেলে। তবুও দেখো, আমি এতটাই লাকি যে বাবা তোমার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে এখনো বহন করছে আমাকে। আমার নিজের প্রতি ভীষণ রিগ্রেট ফিল হচ্ছে মাঝে মাঝে, কিন্তু বাবা ছাড়া আমি নিশ্চিহ্ন, তাকে আমার লাগবে, উপায় নেই। শুধু ভাবি, যাদের বাবা এতটা সাপোর্টিং নয়, তারা কিভাবে মা ছাড়া লাইফ লিড করে? আল্লাহ কি তাদের আলাদাভাবে ধৈর্য দান করে দেয়? হয়তো তাই, তাছাড়া তো সম্ভব নয়। সেন খানিকটা নিজ মনে বিড়বিড় করতে করতে ফোন রেখে চোখ বন্ধ করে। কর্নিশ গড়িয়ে পড়ে দুফোঁটা পানি। অতিপর নিজের সংকোচনে ঠোঁটে স্মল হেসে আমার ডাক ঠোঁটে ফুটে উঠে উচ্চারণ করে ধীরে। বিশাল ডাইনিং জুড়ে আজ খাবারের মেলা বসেছে। দুপুরে মহাভোজন আজ।
যেন আয়োজনের কমতি নেই। পোলাও ভাত শুরু করে মাছ, মাংস, দই, কাবাব, মিষ্টি, পুডিং, বোরহানি সবকিছু আইটেমে ভরপুর। বাসার সবাই মোটামুটি বসে পড়েছে খাবার টেবিলে। বাদ রয়েছে নেতা সাহেব আর সারফাজ। দুজনেই কাজ সামলে আসতে একটু লেট হবে, কেননা দুপুরের নাস্তা তারা বেশিরভাগ সময় নিজের কর্মস্থলেই করে। কিন্তু আজ অতিথি সুবাদে কথা, একসাথে লাঞ্চ করবেই সবাই। বাড়ির মেয়ে বউ সহ সকলে একত্রে বসেছে। সার্ভের দায়িত্ব পড়েছে খানবাড়ির দুই বউ। সরফাজ এসে উপস্থিত হয়েও সানহিদে বাসায় পৌঁছেছে, তার একটু সময় লাগে। আচ্ছা, আমরা সার্ভ করতে থাকি। অনেক মানুষ যেহেতু, এর মাঝে সান্নিধ্য এসে যাবে। বৌমা, আমিও করে দিচ্ছি। না না চাচিমণি, আমরা দুজনই পারবো, সমস্যা নেই, আপনারা বসুন। শেহরিন আর তিথি মিলে সবার প্লেটে খাবার সার্ভ করে দিতেই সদস্য সংখ্যা বেশি হতে হই হুল্লোড়ে পার্টির মতো হয়েছে যেন। পার্টির কিছুজন সোফায় বসে টিভি দেখতে দেখতে খাওয়া শুরু করে দিল ইতিমধ্যে। অল্প কিছুক্ষণের মাঝে উপস্থিত হয় সান্নিধ্য। মুখরেখা তার বেশতর ব্যস্ততার ছাপ। হাত মুখ খুব কম সময়ে নিয়ে ধুয়ে এসেছে। না আসলেও না হয় না আসলে হয় না বিধায় বাধ্য এসেছে। শেরিনের দিকে এক নজর তাকিয়ে এসে চেয়ার টেনে বসে পড়ে। এমপি সাহেব, সময় হলো তাহলে? আমরা তো ভেবেছিলাম আর দেখতেই পাবো না, আপনাদের জন্যই আসতে হলো। এত ভালো হলে কবে তুমি? বা তবে বিয়ে না করলে আসতে না শিওর। বাসায় বউ আছে, এই ফাঁকে একটু দেখে যাওয়া যাবে, এই জন্য এসেছো বেচারা। ছোট্ট চাচার কথায় সান্নিধ্য নিরুত্তর। সবাই বেশ মজাই পায় এই কথায়। তবে শাহজাহান সাহেব মিসেস নাজমে উপস্থিত থাকায় লাইন ছেড়ে বেলাইনে যেতে পারে না। বড় বৌমা, তাসিনকে দেখো, এত কিছু খেলো না, তুমি বসে পড়ো। তিথি নিজে কাজটুকু সেরে তাসিনের কাছে চলে যায়। সবাই খাওয়া শুরু করেছে ইতিমধ্যে। মিসেস নাজিম সেনের দিকে তাকিয়ে বলে, তুমি ফ্রেশ হয়ে এসে খেতে বসো। যার যেটা প্রয়োজন হবে সেটা নিজেই নিতে পারবে এখন। সেদিন আলতো হাতে মাথা নাড়ায়, কক্ষে চলে যায়। হুট করে তার মনটা বেশ খারাপ লাগে। ফ্রেশ হয়ে খাওয়ার মানেই সবার শেষে একা একা খাওয়া। এতগুলো মানুষ, অথচ সে কিনা একা। ধুর, পচা মেয়ে, এত ভাবছো কেন? এইটাকে হয়তো সংসার বলে। বাড়ির সবাই দেখাশোনা করতে করতে তারপর নিজের দিকটা দেখতে হয়। বউ হলে সব মানতে হয়, মেন্টালিটি মানতে হয়। নিজেই নিজেকে বুঝিয়ে চুপচাপ সে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। নতুন, তাই হয়তো এমন লাগছে নিজের মধ্যে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। শেহরিন ফ্রেশ হয়ে বেশ সময় লাগে। খানিকক্ষণ বাদে টাওয়ালে দ্বারা মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়, কিন্তু বের হওয়ার সাথে সাথে দৃষ্টি স্থির হয়। হাতের কার্য থামিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন? আসো। শেরিন ধীর পায়ে হাঁটতেই সামনে এগোয়। সোফার ওপরে সাদা পাঞ্জাবি পরিহিত সুপুরুষ এক হাতে প্লেট আর এক হাতে ফোন নিয়ে একটা কি করে যাচ্ছে। আপনি খাওয়াচ্ছেন, এখানে কি করছেন? সান্নিধ্য প্রয়োজনীয় মেলটুকু পাঠিয়ে ফোন বন্ধ করে পকেটে ঢুকিয়ে নেয়। সামনে দাঁড়ানো বিস্মিত বধূর বাম হাত আঁকড়ে ধরে নিজের পায়ের ওপর বসায়। শান্ত কণ্ঠে জবাব দেয়, খাওয়া ছাড়িনি, জায়গা ছেড়েছি। কেন? মানে, মনে হলো তাই। এটা ঠিক হয়নি। সবাই কি ভাববে বলুন তো? সবাই কি ভাবলো সেটা আমি ভাবতে যাব কেন? আমার নিজের যেটা ভাবনা সেটারই দাম দেওয়া উচিত। দম নেওয়ার সময় পাচ্ছি না, আবার অন্যের ভাবনা ভাববো। প্লেটে বেশ খানিকটা পোলাও, সাথে দুটো লেগ পিস আর সালাদ। সান্নিধ্য সুন্দরভাবে গুছিয়ে লোকমা তুলে দিল শেহরিনের মুখে। বউকে না খাইয়ে রেখে নিজের পেট ভরলে খারাপ দেখায় না? নাও। শেহরিন তার নেতা সাহেবের কাছে বাকরুদ্ধ হয়ে যায়। তাকিয়ে থাকে এক নিমিষে। শেষ কথাটুকু খানিকটা হাসির সাথেই গ্রহণ করে সে। মানুষের এমন অদ্ভুত কাজ মন রাঙিয়ে দেয় তার। প্রজাপতির মতো ডানা মেলে উঠতে ইচ্ছে করে। হঠাৎ এতটা সুখ সুখ অনুভব হচ্ছে কেন বুঝতে পারল না শেহরিন। বাড়ালো লোকমাটা মুখে নেয় ধীরে সুস্থে, কিন্তু চাহনি তার সরে না ব্যক্তিগত পুরুষত্বে। পোলাও ঝাল রোস্ট আপনার খুব পছন্দের খাবার। শেরিন খাইয়ে দেওয়ার ফাঁকে সান্নিধ্যকে নিজেও খেতে থাকে। কথার মাথায় ছোট্ট করে, মিষ্টি পছন্দ করেন? একটা মিষ্টি পছন্দ করি। কোনটা? তুমি গেস করো। সানজিয়া পূজা বললো আপনি মিষ্টি পছন্দ করে না। বললাম তো, শুধুমাত্র একটাই পছন্দ করি। সেন কপাল কুঁচকে ভাবনায় পড়ে যায়। একটা মিষ্টি কোনটা? রসগোল্লা, কালো জাম, সন্দেশ নাকি পান্তুয়া? সান্নিধ্য শেহরিনের মুখে আরেক লোকমা তুলে দিতে দিতে মৃদু এসে, যা ভাবছো সেগুলো নয়, একটু ডিফারেন্ট। হিটস দিন। তুমি মিষ্টি পছন্দ করো? গুড। বেশি বেশি মিষ্টি খাবা, তাতে কি লাভ?
বেশি বেশি খেলে ডায়াবেটিস হয়ে যাবে। হবে না। কিভাবে? তুমি মিষ্টি খেলে আমাকে ট্রান্সফার করে দিবে। এতক্ষণ পরে মূল ভাবনাটা বুঝতে পারে শেহরিন। চোখ বড় বড় করে তাকায়। তার সরল মনের প্রশ্নগুলো এই লোকটা কতটা গভীরভাবে নিয়ে চলে গেছে ভাবা যায়। ওনার মনের এই ছিল। লজ্জায় লাল হয়ে যায় ঠোঁটগুলো, নীরব হয়ে যায় সে, আর একটা কথাও বলে না ঠোঁট কাটা লোকটার সঙ্গে। বুঝতে পেরেছো নাকি বোঝাবো? আমার পেট ভরে গিয়েছে, আর খাবো না, উঠবো। পুরোটা শেষ করে উঠবে। আপনি খান। আমি খাচ্ছি। বাই দ্য ওয়ে, তুমি কি জানো খাওয়া শেষে মিষ্টিমুখ করতে হয়? লাগাম ছাড়া প্রশ্নে শেহরিন পড়ে যায় বিপাকে। এরকম প্রশ্নের উত্তরে হ্যাঁ না দুটোই বলা ঝামেলা। কোনটা সে বলবে? মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। নেতা সাহেবের ঠোঁটে নীরবে বয়ে চলা ঝড়ের হাসি দেখে সে আরো এলোমেলো হয়ে ওঠে। চোখ ঘুরিয়ে নেয় অন্যদিকে, মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। 21 বছর বয়সের জীবনে সে এত লজ্জা কখনো পায়নি যতটা বিয়ে হয়ে এই দুদিনে পেয়ে যাচ্ছে সবার হতে।